আচ্ছা, অষ্টম শতাব্দীর বাংলার কথা একবার ভাবা যাক। ৪০০ বছর ধরে চলা এক বিশাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু কোনো রাজপুত্রকে দিয়ে হয়নি, হয়েছিল গোপাল নামের এক সাধারণ মানুষকে দিয়ে। কিভাবে তিনি ওই চরম বিশৃঙ্খলার মধ্যে থেকে উঠে এসে পুরো বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিলেন। আসুন আজ আমরা ডুব দিই সেই অবিশ্বাস্য গল্পে। গোপালের উত্থানের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আগে তখনকার বাংলাকে বুঝতে হবে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় ১০০ বছর ভাবা যায় পুরো বাংলা ডুবেছিল এক ভয়াবহ অরাজকতায়, যাকে ইতিহাসে বলা হয় মাৎস্যন্যায়। মানে মাছের মতো আইন, পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি তখন বাংলায় শক্তিশালীরা দুর্বলদের ওপর অক্ষত্যা অত্যাচার করত। কোনো আইন নেই, কোনো শাসন নেই, কিছু নেই। এই যে চরম বিশৃঙ্খলা, এই অবস্থা থেকে বাঁচার জন্য বাংলার মানুষ তখন মরিয়া। তারা এমন একজন নেতাকে খুঁজছিল যিনি শুধু শান্তি ফিরিয়ে আনবেন না, বরং একটা নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাবেন। একজন ত্রাণকর্তার প্রয়োজন ছিল তখন সবচেয়ে বেশি। আর ঠিক তখনই ইতিহাসের মঞ্চে এলেন গোপাল। তার ছেলে ধর্মপালের সময়ের একটা তামার পাতের ওপর খোদাই করা সরকারি দলিল, মানে তাম্র শাসনে একটা অসাধারণ কথা লেখা আছে। সেখানে বলা হয়েছে প্রকৃতিপুঞ্জ, মানে সাধারণ মানুষ তারা সবাই মিলে গোপালকে তাদের রাজা হিসেবে বেছে নিয়েছিল। ভাবুন একবার, সেই অষ্টম শতাব্দীতে বাংলায় রীতিমতো একটা গণতান্ত্রিক নির্বাচন। এটা সত্যি এক অবিশ্বাস্য ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু প্রশ্নটা হল, ঠিক কিভাবে এই নির্বাচনটা হয়েছিল? এখানে ইতিহাস আমাদের সামনে দুটো একেবারে ভিন্ন ছবি তুলে ধরে। একদিকে আছে এক দারুণ রোমাঞ্চকর কিংবদন্তি, আর অন্যদিকে আছে কঠিন রাজনৈতিক বাস্তবতা। এখানে কিংবদন্তি আর বাস্তবতার মধ্যে একটা দারুণ দ্বন্দ্ব, তাই না? একদিকে একটা পৌরাণিক গল্প, যেখানে এক বীর এক রাক্ষসী নাগরানীকে মেরে বাংলাকে অভিশাপ মুক্ত করছে, আর অন্যদিকে প্রভাবশালী সামন্ত প্রধানদের একটা ঠান্ডা মাথার রাজনৈতিক চাল। আসল সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও ছিল। কিন্তু দুটো গল্পই আমাদের একটা জিনিস পরিষ্কার করে দেয়: গোপাল এমন একজন ছিলেন যাকে সবাই মিলে নেতা হিসাবে মেনে নিয়েছিল। কিন্তু রহস্য এখানেই শেষ হচ্ছে না। গোপালের পারিবারিক পরিচয় নিয়েও ঐতিহাসিকদের মধ্যে রয়েছে বিরাট বিতর্ক। মানে তার উত্থান যতটা নাটকীয়, তার আসল পরিচয়টাও ঠিক ততটাই রহস্যে ঘেরা। তাহলে আসল প্রশ্নটা কি? তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন, নাকি কোনো যোদ্ধা পরিবারের সন্তান, নাকি একেবারে অন্য কিছু? তার সামাজিক অবস্থানটা ঠিক কি ছিল? এই সারণীটা দেখলেই বোঝা যায় ইতিহাস কতটা জটিল হতে পারে। একদিকে সরকারি দলিলে তাকে এক যোদ্ধা পরিবার থেকে আসা হিসেবে দেখানো হচ্ছে, আবার পরবর্তী সময়ে তাকে রীতিমতো সূর্যবংশীয় ক্ষত্রিয় বলা হচ্ছে। কিন্তু অন্যদিকে বৌদ্ধ গ্রন্থ বলছে তিনি ছিলেন সাধারণ, হয়তোবা তথাকথিত নিচু বংশের। আসলে অনেক সম্ভাবনা যে ক্ষমতায় আসার পর নিজের শাসনকে একটা বৈধতা বা লেজিটিমেসি দেওয়ার জন্যই হয়তো এই মহৎ বংশ পরিচয়টা তৈরি করা হয়েছিল। কিন্তু তার পরিচয় যাই হোক না কেন, গোপালের শাসন বাংলার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তিনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের যুগপ্রবর্তক। তিনি কি করেছিলেন? প্রথমত, ওই ১০০ বছরের অরাজকতা মাৎস্যন্যায়ের অবসান ঘটালেন। তারপর বাংলার যে বিভিন্ন গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে মারামারি করত, তাদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে এলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি পাল বংশ প্রতিষ্ঠা করলেন, যে বংশ প্রায় ৪০০ বছর ধরে বাংলা শাসন করেছিল। শুধু তাই নয়, তিনি অদন্তপুরীর মতো বিশাল বৌদ্ধবিহার স্থাপন করে জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত খুলে দেন। আসলে গোপাল যে স্থিতিশীলতা এনেছিলেন, সেটাই ছিল আসল ভিত্তি। আর সেই মজবুত ভিত্তির ওপরেই তার পরের শাসকরা বাংলায় এক স্বর্ণযুগের সূচনা করেন। এই সময়টা ছিল শিল্প, সংস্কৃতি আর জ্ঞানবিজ্ঞানের সাফল্যের এক অসাধারণ অধ্যায়। দেখুন, গোপাল যে ভিটটা গড়ে দিয়েছিলেন, তার ওপর তার ছেলে ধর্মপাল সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন। আর তার নাতি দেবপালের সময় তো পাল সাম্রাজ্য গৌরবের একেবারে চূড়ায় পৌঁছে যায়। একটা সময় প্রায় পুরো উত্তর ভারত তাদের অধীনে ছিল। সবকিছুর শুরু কিন্তু ওই একটা মানুষ, গোপালকে দিয়েই। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। গোপালের গল্প আমাদের এটাই শেখায় যে চরম সংকটের সময়ে রাজ পরিচয়ের চেয়েও বেশি দরকারি হল সাহস, বুদ্ধি আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। গোপাল এটা প্রমাণ করে দিয়েছিলেন যে একজন সত্যিকারের নেতা যে কোনো পরিস্থিতি থেকেই উঠে আসতে পারেন এবং ইতিহাস তৈরি করতে পারেন।